দর্শক, এটি নিউজের আজকের আয়োজনে আমরা পেয়েছি হাসনাত আব্দুল্লাহ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক। তাকে আমরা স্বাগত জানাই এবং আজকের এই একান্ত সাক্ষাৎকারে আমরা মূলত কথা বলবো দেশে বিবাদমান যে সকল দুর্নীতির ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলো নিয়ে তারা কি ভাবছেন এবং সেখান থেকে দুর্নীতিকে কমিয়ে আনার ক্ষেত্রে কিংবা শূন্যতে নামিয়ে আনার ক্ষেত্রে তারা কোন কোন পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন। দেখুন, আমরা যদি দেখি দুর্নীতির যে এমন কোনো সেক্টর নেই, সরকারি এমন একটা সেক্টর নেই যেখানে দুর্নীতির উপস্থিতি নেই। আমরা যেহেতু গত 4 দিন স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ে আমরা সরজমিনে আমরা দেখেছি, প্রত্যেকটি স্বাস্থ্য খাতের যতগুলো ক্ষেত্র রয়েছে, একদম রুগী দেখা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, স্ট্রেচার বিজনেস, পরীক্ষা হচ্ছে প্রত্যেকটি সেক্টর, ইভেন ভিজিট বাণিজ্যও রয়েছে এবং ভালো ডাক্তার দেখাতেও সেখানে হচ্ছে ঘুষ দিতে হয়। অর্থাৎ যতগুলো সেক্টর রয়েছে স্বাস্থ্য খাতের, সব খাতের হচ্ছে আপনার দুর্নীতি রয়েছে। দুর্নীতির আরেকটি আখড়া হচ্ছে ভূমি অফিসে দুর্নীতি রয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ অভিযোগ আসছে। বিআরটি থেকে প্রচুর পরিমাণ অভিযোগ আসছে, ওয়াসা থেকে প্রচুর পরিমাণ অভিযোগ আসছে, মানে প্রচুর পরিমাণ। অর্থাৎ এই যে সেক্টরগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ভোগান্তির মাত্রা সেটি হচ্ছে অসহনীয় মাত্রায় সেখানে মানুষের ভোগান্তি হচ্ছে এবং মানুষ প্রতিনিয়ত আমাদের কাছে পৌঁছাতে চায়। যেহেতু দেশের এই সংকটকালীন সময়ে একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীদের নিয়মিত যে ডিউটিটি ছিল সেই নিয়মিত ডিউটির অনুপস্থিতি ঘটছে, সেক্ষেত্রে মানুষ আমাদের কাছে যোগাযোগ করতে চায় এবং সেই জায়গা থেকে আমরা যখন সেই অফিসগুলোকে অ্যাড্রেস করি আমরা সেখানে দেখি যে কোনো একটি কাজ, একটি ছোট্ট একটি কাজ, সেখানে যেমন বিআরটির একটি লাইসেন্স, এই লাইসেন্স প্রদান করতে 1.5 বছর 2 বছর টাইম নিচ্ছে, সেখানে দালাল ধরে কাজ করতে হচ্ছে। বিআরটি এর প্রত্যেকটি জায়গায় সেখানে দালালের সরব উপস্থিতি, ভূমি অফিসে দালালের সরব উপস্থিতি এবং ভূমি অফিসের কর্মচারীদের যে নৈতিক স্খলন রয়েছে সেটিকে আমরা অত্যন্ত নেতিবাচক হিসেবে আমরা দেখছি। এবং আপনি যদি দেখেন ঢাকায় বিভিন্ন দ্রব্যমূল্যের যেই দাম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্যের যে দাম সেটিও সিন্ডিকেটের কারণে সেটি হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অর্থাৎ আমরা যখন দেখি প্রান্তিক পর্যায়ে একটি সবজির দাম যখন 10 টাকা হয়, সেটিকে যখন ঢাকায় নিয়ে আসতে হয় সেখানে ট্রাকের চাঁদাবাজি থেকে শুরু করে ঢাকায় এসে কারওয়ানবাজার সিন্ডিকেটের চাঁদাবাজি এবং তারা এটি সিন্ডিকেট করে তারা সিদ্ধান্ত নেয় এই সবজিটি বা এই পণ্যটি তারা 25 টাকার কম বিক্রি করবে না। অর্থাৎ যেই খুচরা বাজারে আবার সেটিও আবার তার সাথে 10 টাকা অ্যাড হয়ে 35 টাকায় এই সবজিটি হয়ে যায়। অর্থাৎ আমরা যখন দেখি প্রান্তিক জনপদে 10 টাকা, সেটা হচ্ছে আমাদের খুচরা একজন ক্রেতা কিন্তু হচ্ছে 35 টাকা দিয়ে, অর্থাৎ আমাদের 300% অধিক সেটির দাম বেড়ে যাচ্ছে। সমাজের প্রত্যেকটি স্তরে দুর্নীতির সরব উপস্থিতি রয়েছে, যেটির জন্য মানুষের জীবনে একটি অসহনীয় পর্যায়ে রয়েছে এবং অন্যান্য একটি যে জায়গায় রয়েছে আমাদের যে অর্থনৈতিক যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে বড় পরিসরে যেখানে দুর্নীতি হচ্ছে। যেমন আমরা দেখছি নন পারফর্মিং লোন সেখানে বেড়ে গিয়েছে, ব্যাংকগুলো আপাত দৃষ্টিতে খালি হয়ে গিয়েছে এবং আমাদের যে বিদেশে যে অর্থ পাচারের যে বিষয়টি রয়েছে আমরা দেখেছি গত 15 বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে হচ্ছে পাচার হয়েছে এবং বিগত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনার দুর্নীতির খবর এখন ফাঁস হচ্ছে। আমরা 2473% দুর্নীতির খবর আমরা শুনেছি। অর্থাৎ মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে শুরু করে অফিসের পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসার যিনি পিয়ন উনারও 400 কোটি টাকার দুর্নীতির খবর উনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। অর্থাৎ সমাজের একদম তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতির বিষবাষ্প আমরা দেখেছি, যেটির প্রভাবে মানুষের জীবন একটি অসহনীয় মাত্রায় এখন রয়েছে। হাসনাত, আপনি বলছিলেন যে আসলে এই সকল দুর্নীতির পিছনে সিন্ডিকেট নামক একটি বিষয় কাজ করে থাকে, তো আমরাও আসলে সিন্ডিকেটকে অনেক শক্তিশালী একটি ভয়ঙ্কর রূপ হিসেবে দেখতে পাই। তো আপনারা এই সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে কিংবা এই সিন্ডিকেটকে নিশ্চিহ্ন করতে আপনারা কী কী পদক্ষেপ নেবেন এবং কতটুকু সফল হবেন বলে আপনারা মনে করছেন? দেখুন, ক্ষমতাসীন সরকার তাদের নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, লাঠিয়াল বাহিনীকে মাঠে নামানোর জন্য এবং নিজ ব্যক্তি স্বার্থের জন্য তারা এই সিন্ডিকেটগুলোকে তারা মদত দিয়েছে, পৃষ্ঠপোষকতা দিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের লাঠিয়াল বাহিনীর প্রয়োজন নেই, তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বা ফেসিস্ট হওয়ার জন্য কোনো ধরনের ডিপ স্টেটের প্রয়োজন নেই। সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যখন আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, এই সিন্ডিকেটকে উচ্ছেদ করে দিয়ে মানুষের জনজীবন যেন স্বাভাবিক হয় এবং বিভিন্ন পণ্য যেন তারা হচ্ছে সুলভ মূল্যে ক্রয় করতে পারে এবং প্রান্তিক পর্যায় থেকে শুরু করে
খুচরা মূল্যে এই জায়গাটির যেন বিস্তর কোনো ব্যবধান না থাকে, ন্যূনতম লাভ দিয়ে যেন তারা প্রান্তিক পর্যায় থেকে বিভিন্ন পণ্য এনে সেটিকে খুচরা মূল্যে বিক্রি করতে পারেন। সেটির জন্য ইতিমধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দৃশ্যমান পদক্ষেপ নিয়েছেন। সেটির জন্য বাজার মনিটরিং চলছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে যারা, বিশেষ করে পুলিশ, যখন পুরোদমে তারা তাদের কর্তব্যে বা কাজে ফিরে আসবে তখন এই বাজার মনিটরিংয়ের যে বিষয়টি রয়েছে সেটি আরও বেশি দৃশ্যমান হবে বলে আমি বিশ্বাস করি। হাসনাত, আসলে বাংলাদেশের এই মুহূর্তে কোন কোন সেক্টরে কিংবা কোন কোন সরকারি অফিসে অতিরিক্ত মাত্রায় দুর্নীতি আছে বলে আপনি মনে করেন এবং সেই দুর্নীতির মাত্রা কতটুকু আপনারা পর্যবেক্ষণ করছেন? দেখুন, চাঁদাবাজি অথবা অন্যায় অনিয়ম এটা যেই করুক না কেন, সেটা চাঁদাবাজি অন্যায় অনিয়ম সেটি কখনোই হচ্ছে আমাদের কাম্য নয়। আপনারা দেখেছেন যে ৭৫ পরবর্তী সময়ে বা ২৪ পরবর্তী সময়ে ইমিডিয়েট যে ইম্প্যাক্টটি পড়েছে সেটির কারণে যে মাফিয়াতন্ত্র বা সিন্ডিকেট তৈরি হয়েছিল সেটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু সেটির ইতিবাচক প্রভাব আমরা বাজারে পড়তে দেখি, যার কারণে আমরা দেখেছি যে বাজারের দ্রব্যমূল্য ক্রমশ হ্রাস পেয়েছে। কিন্তু যখন আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির কারণে একটি ভ্যাকুয়াম স্পেস ক্রিয়েট হয়েছে এবং সেই জায়গাটিতে দেখেছি আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল সেই স্পেসটি আবার দখল করার চেষ্টা তারা করেছে এবং আবার তারা নতুন করে মাফিয়াতন্ত্র, নতুন করে সিন্ডিকেট গড়ে তোলার জন্য তারা চেষ্টা করেছে এবং তারা নতুন করে চাঁদাবাজি, আবার নতুন করে টেন্ডারবাজি করার যে প্রবণতাটি তারা চালু করেছে, তার জন্য আবার দামটি বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আমাদের ছাত্র নাগরিক যে ঐক্য সেটি আপনাদের নতুন করে গজিয়ে ওঠা যে কোনো ধরনের চাঁদাবাজি বা যে কোনো ধরনের টেন্ডারবাজি বা আপনারা এতদিন ধরে যে চলে আসা চাঁদাবাজ বা টেন্ডারবাজের যে সংস্কৃতি, এটি যে দলের হাত ধরেই হোক না কেন, আমাদের ছাত্র নাগরিকের যে ঐক্য যেটি রয়েছে, আমাদের সংগ্রাম যেটি রয়েছে, আপনাদেরকে তারা নিশ্চয়ই প্রতিরোধ করবে এবং গণবিমুখ যে কোনো ধরনের অ্যাক্টিভিটিকে বা গণবিমুখ যে কোনো ধরনের কার্যক্রমকে যেটি জনতার বিপক্ষে দাঁড়ায়, যেটিকে শুধুমাত্র ক্ষমতাকে পৃষ্ঠপোষকতা করে জনতার বিপক্ষে গিয়ে শুধুমাত্র ক্ষমতা পৃষ্ঠপোষকতা করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপকে বিশেষ করে এই সিন্ডিকেট এবং মাফিয়াতন্ত্র আমরা মনে করি ছাত্র নাগরিক এবং প্রশাসনের এবং যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সহায়তায় আমরা স্থায়ীভাবে উচ্ছেদ করতে সক্ষম হব। আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন মনে আসলো আবারই, এখন সবাই দাবি দেওয়ার, কতটা যৌক্তিক সেটা আমি বলবো না, দাবি দেওয়ার জন্য সবাই রাজপথে নামছে, সবাই সড়ক অবরোধ করছে, সবাই সচিবালয়ে যাচ্ছে। কেউ আসলে এই সরকারকে একটু সময় দেয়া বা সরকার নিজে উদ্যোগ নিয়ে কোনো সমাধান করবে এমনটি দিচ্ছে না, যেটা আমাদের কাছে মনে হয়েছে। এই মানুষগুলো বা যারা আন্দোলন করছে সার্বিকভাবে সবার দৃষ্টিকোণ, সবাইকে আপনি আসলে কী বার্তা দিবেন? আমরা দেখেছি যে বর্তমানে আসলে যে কেউ দাবি দেওয়ার ক্ষেত্রে সড়কে নেমে আসছেন, সচিবালয় ঘেরাও করছেন, সরকারি অফিস আদালত ঘেরাও করছেন। আসলে এটা কতটুকু শুভকর বলে মনে করছেন এবং একই সঙ্গে যারা আসলে দাবি দেওয়ার বাস্তবায়নের ক্ষেত্রে বারবারই সড়কে নেমে পড়ছেন, বর্তমান সরকারকে তারা সময় দিতে চাচ্ছেন না, তাদের ক্ষেত্রে আপনাদের বার্তা কী বার্তা দেবেন আপনি? দেখুন, আমাদের 16 বছরের যে ক্ষতটি সেটি 16 দিনে কখনোই শুকানো সম্ভব নয়, সেটির জন্য সময় প্রয়োজন। সরকার গঠিত হয়েছে, আমাদের 16 দিনও হয়নি এখনও পর্যন্ত, সুতরাং এই সরকারকে সময় দিতে হবে। আপনারা বিগত সরকার একটা দীর্ঘ দিন তারা মাঠে ছিলেন, তখন আপনারা দাবি নিয়ে আসেননি, কিন্তু এই সরকার নতুন করে এসছেন, তাকে সময় দিতে হবে, স্থিতিশীল হওয়ার জন্য তাকে পরিবেশ দিতে হবে এবং একটি স্থিতিশীল পর্যায়ের পরে তাকে আন্দোলন করে একটি দাবি আদায় করার একটি পরিবেশ তৈরি হয়। কিন্তু যেই সরকার এখনও কাজই শুরু করেনি, যেই সরকার এখনও মন্ত্রণালয়ে যথাযথভাবে তার দায়িত্ব বন্টন করেনি, যেই সরকার এখনও পর্যন্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকগুলোকেই কমপ্লিট করতে পারেনি, সেই সরকারকে আমি মনে করি চাপ করে রাস্তায় নেমে এসে দাবি আদায় করা, সেটিকে আমি সুযোগ সন্ধানী আমি মনে করব। আপনারা এই সরকারকে সময় দিন। 16 বছরের ক্ষত কখনোই 16 দিনে পূরণ হয় না। এই সরকারকে সময় দিন, আপনারা এই সরকারের সাথে আলোচনা করুন, আলোচনা করে এই সরকারকে একটি নির্দিষ্ট সময় দিয়ে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। কারণ বিগত সরকারের ব্যর্থতার দায়ভার আপনারা সেটিকে পুঁজি করে যদি এই সরকারের ঘাড়ে চেপে আপনারা যদি এখনই দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে আসেন, দাবি আদায় করার জন্য সচিবালয় ঘেরাও করেন, দাবি আদায় করার জন্য সচিবদের অফিসকে ঘেরাও করেন, সেটি কোনো সমাজের প্রতি ইতিবাচক বার্তা যায় না, বরং এটি বিগত সরকারের ব্যর্থতাকে ঢেকে দিয়ে নতুন সরকারের এই স্থিতিশীল অবস্থার অনুপস্থিতিকে পুঁজি করে আপনাদেরকে আমরা দেখছি যে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন, যেটি কখনোই কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না।